আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। উন্নত সমৃদ্ধতর দেশ গড়ার অঙ্গীকার, নতুন মন্ত্রিসভার জাতির পিতা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা। মন্ত্রিত্ব নিয়ে জোটে টানাপোড়েন নেই বললেন কাদের, পারফরমেন্সের ভিত্তিতে রদ বদলের ইঙ্গিত। পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, মালিক শ্রমিক সমন্বয় কমিটি করে সমস্যা সমাধানের আশ্বাস। দ্রুত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার ঘোষণা জাতীয় ঐক্যফ্রন্টের, জেলায় জেলায় সফর ও গণসংযোগ কর্মসূচি। ইউসিবি বিপিএলে খুলনাকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়, মাশরাফির বোলিং দাপটে 63 রানে অল আউট কুমিল্লা। এবং চ্যানেলায় 10 জানুয়ারি থেকে ইউসিবি আমাদের সন্তানেরা, সাফল্যের গল্পে সমৃদ্ধ আগামীর অনুপ্রেরণা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে দেখবেন চীনে বরফের ভাস্কর্য নির্মাণ প্রতিযোগিতার খবর। আনোয়ার সিমেন্ট শীট, বসত বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। সরকার গঠন করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। টানা তৃতীয়বারের মতো সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গার্ড অফ অনার প্রদান করা হয়। নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে স্বাধীনতার বীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদকে। মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে শেখ হাসিনা লিখেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করাই আমাদের অঙ্গীকার। এমন প্রত্যয় প্রধানমন্ত্রীর সহযোদ্ধাদেরও। আমাদের প্রথম লক্ষ্য বাঙালি জাতির আশাকাঙ্ক্ষা, যার কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, তার লক্ষ্যে দুর্নীতিকে নির্মূল করা, সন্ত্রাসকে নির্মূল করা, একটা গুণগত এবং সৃজনশীল রাজনীতিকে প্রতিষ্ঠিত করা। দেশবাসীর কাছে আমাদের যে কামনা, সেটা হলো তারা দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই মিলেই এই বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। শাসকের নয়, সেবকের মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করি, সেই বিষয়টা তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা সকলেই সেভাবে করে কাজ করে যাব। বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী সহ নতুন সরকারের সদস্যরা। নতুন এই সরকারের উপর আস্থা রেখে একটি দুর্নীতিমুক্ত, হানাহানিমুক্ত, সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছে এদেশের জনগণ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, সাভার, ঢাকা। মন্ত্রিত্ব নিয়ে জোটে কোনো টানাপোড়েন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, মন্ত্রিত্ব দেওয়ার শর্তে জোট হয়নি।
প্রধানমন্ত্রী সঠিক মানুষটিকে নির্বাচন করেছেন উল্লেখ করে তিনি বলেন, পারফরমেন্সের ভিত্তিতে মন্ত্রিসভার রদবদল হতে পারে। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। সোমবার শপথ নেয়া মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার সাত সকালেই হাজির ধানমন্ডি ৩২ নম্বরে। 10টা নাগাদ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্য আর দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যোগ্যতার ভিত্তিতে গঠন করা নতুন মন্ত্রিসভা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে। আমাদের সরকারের মধ্যে দল হারিয়ে যাবে এটা আমরা চাই না। আমাদের নেত্রী এবার এই দৃষ্টিকোণটা থেকে তিনি মন্ত্রিসভা করেননি। তিনি এজন্য দল এবং সরকার আলাদা আলাদা সত্তা আছে। এখানে দলের কাজেও কিছু লোক বেশি করে মনোনিবেশ করুক, সেই জন্য তাদের দায়িত্বের পরিবর্তন হতে পারে। হয়তো মন্ত্রী থেকে সব দায়িত্ব পালন করা যায় না। আর একটা ধারণা আছে দীর্ঘদিনের, যে কাকে দিয়ে কোন মন্ত্রণালয় চলবে, এবং এটা মাথায় রেখেই তিনি সঠিক লোকদের সঠিক জায়গায়, রাইট ম্যানকে রাইট টাইমে রাইট প্লেসে তিনি দায়িত্ব দিয়েছেন। প্রয়োজন এবং পারফরমেন্সের ভিত্তিতে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়ে কাদের বলেন, এ নিয়ে দল এবং জোটের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা জোট করেছি, তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে, মহাজোট তো তাদের সঙ্গেও হয়েছে, কিন্তু তারা তো এখন বিরোধী দলে থাকতে রাজি হয়েছেন এবং তারা বিরোধী দলে আছেন। এটি নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। আমার মনে হয় এই বিষয়টা টানা পোড়েনের বিষয় নয়। আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে, তো সেটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না, কারণ 14 দল আমাদের দুঃসময়ের শরিক, কোনো টানা পোড়েন নেই। মন্ত্রিত্ব নিয়ে দলের ভেতরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, কাউকেই বাদ দেয়া হয়নি, দায়িত্বের পরিবর্তন ঘটেছে মাত্র। তিনি বলেন, সরকার থেকে দলকে আলাদা রাখতেই এমন মন্ত্রিসভা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। মন্ত্রিসভায় 14 দলের ছোট শরিকদের কেউ না থাকায় দলগুলো হতাশ হলেও প্রধানমন্ত্রীর ইতিবাচক নির্দেশনা অপেক্ষায় ছিলেন তারা। এর মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের একটি বক্তব্য তাদের আরও হতাশ করেছে। ওবায়দুল কাদেরের বক্তব্যকে অনুচিত বলেছে 14 দলের 2 শরিক। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। একসঙ্গে আন্দোলন ও নির্বাচনের ধারাবাহিকতায় গত 1 দশক সরকারে ছিল আওয়ামী লীগের বাইরে 14 দলের বিভিন্ন শরিক, কিন্তু সরকারে থেকে নির্বাচনের পর আর সরকারে নেই তারা। আগের বছরগুলোর প্রেক্ষাপটে এবার বাস্তবতা তাই ভিন্ন। সরকার পরিচালনায় জোটের শরিকদের ভূমিকা কি হবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাদের কাছে। কারণ মন্ত্রিসভা অর্থ এই নয় যে এটা মাসের ভাগ দেওয়া। এটা মন্ত্রিসভা হচ্ছে দেশ পরিচালনার জন্য। সেখানে আমাদের যখন আমরা জোট শুরু করেছিলাম তখন এটা কথা ছিল একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন। আমরা এইটুকু কথাই বলতে চেয়েছি, বেশি কিছু বলতে চাইনি। স্বাভাবিকভাবে অতীতের ধারাবাহিকতা এখানে সবাই এক্সপেক্ট করেছিল যে 14 দলীয় জোটের প্রতিনিধিও এই মন্ত্রিপরিষদে থাকবে, তবে আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখেছি। এখন ধরেন 14 দলীয় জোটের প্রতিনিধি যদি থাকতো তাহলে এটা পরিপূর্ণতা লাভ করত। নতুন বাস্তবতায় ওয়ার্কার্স পার্টি কিংবা জাসদিনুর মতো দলগুলো যখন কর্মকৌশল ঠিক করার প্রক্রিয়ার মধ্যে আছে, তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন মন্ত্রিত্ব দেওয়ার শর্তে কোনো জোট হয়নি। তবে এ বক্তব্যকে কিভাবে দেখছে জোটের শরিকরা? এই বক্তব্য বলেছে মনে করি সেটা সঙ্গত বক্তব্য হয়নি আর কি। তো তিনি জেনারেল পার্টি তিনি যদি বলেন এই যদি দৃষ্টিভঙ্গি হয় তাহলে আমাদের বিবেচনার মধ্যে সেটা আমরা রাখবো। কিন্তু কোনো শর্ত দিয়ে আমরা কোনো মন্ত্রিত্ব পাবো এই কথা আমরা কখনোই বলিনি। একসাথে সরকার গঠনের যখন সিদ্ধান্ত হয় তখন এর ইমপ্লাইড হচ্ছে যে এই যে জোট থেকেও মন্ত্রিপরিষদের সদস্য থাকবে। কাজেই এটা সত্য প্রশ্ন নয়
প্রশ্ন হলো যে উপলব্ধির বিষয়। মন্ত্রিত্ব না পাওয়ার বেদনা থাকলেও 14 দলীয় জোটের শরিক দলের নেতারা বলছেন, বিএনপি জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাদের যে জোট, তাতে কোনো টানাপোড়েন তৈরি হবে না। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 46 সদস্যের নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, নতুন পুরনো মিলিয়ে এই মন্ত্রিসভায় অনেক গতিশীল লোক আছেন, তবে প্রকৃত মূল্যায়ন হবে কাজের মাধ্যমেই। দুর্নীতি নিয়ন্ত্রণ নতুন মন্ত্রীদের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার 46 সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এর মধ্যে মন্ত্রী 24 জন, প্রতিমন্ত্রী 19 জন এবং উপমন্ত্রী 3 জন। সব মিলিয়ে নতুন মন্ত্রী হয়েছেন 31 জন। সদ্য বিদায়ী মন্ত্রিসভার বেশিরভাগেরই জায়গা হয়নি নতুন মন্ত্রিসভায়। কেমন হলো নতুন মন্ত্রিসভা জানতে চাওয়া হয়েছিল বিশেষজ্ঞদের কাছে। তরুণদের প্রতিনিধিত্বটা খুবই দৃশ্যমান এবারের মন্ত্রী পরিষদে। আমরা আশাবাদী। আমাদের কিছু প্রত্যাশা ছিল। নারী আন্দোলনের কর্মী হিসেবে ভেবেছিলাম পূর্ণাঙ্গ মন্ত্রী নিশ্চয়ই আরো 2-1 নারী থাকবেন। আশা করব সেটা আসবে, মাত্র 1 জন আছেন। মন্ত্রিত্বে নতুন হলেও তারা তো জীবনে ঘাত প্রতিঘাত বের হয়ে আসছেন এখানে পার হয়ে। আশা করি তারা যে জীবনের ঘাত প্রতিঘাত থেকে যে শিক্ষা অর্জন করেছেন সেটি তারা মন্ত্রিত্বে কাজে লাগাবেন। ওভারঅল সব দেখে আমার কাছে মনে হয়েছে মন্ত্রিসভাটি কার্যকর হবে। প্রথমেই এই আশা নিয়ে আমরা কাজ শুরু করি, পরে আস্তে আস্তে যেটা বলতে হয় যে চেহারা দেখে তো বোঝা যায় না কে কি করবেন, কাজ দেখে বোঝা যাবে। নতুন মন্ত্রীদের করণীয় বা চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন তারা। নির্বাচনী ইশতেহারটা কিন্তু বিশাল একটা জনপ্রত্যাশা তৈরি করেছে। একটা বড় প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে 0 টলারেন্স দুর্নীতির প্রতি। এটাই নবীন প্রবীণের সমন্বয়ে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, তারা এটাকে কতটুকু বাস্তবায়নে কতটুকু নিষ্ঠা দেখাতে পারবেন। এবার যে ভূমিধস বিজয় অর্জন করেছে দলটি, তাতে করে জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। এবং একটি কথা না বললেই নয় যে যত কাজই করুক না কেন, সুশাসন অর্জন এবং দুর্নীতি দমন, এটি না হলে কোনো কিচ্ছু অর্জন করা যাবে না। শপথ অনুযায়ী অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে নতুন মন্ত্রীরা দেশকে সঠিক পথে এগিয়ে নেবেন বলে আশাবাদ বিশেষজ্ঞদের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গণমাধ্যমকে সঙ্গে নিয়ে সরকারের রূপকল্পগুলো বাস্তবায়নে কাজ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিপোর্টে জানাচ্ছেন মোরসালিন বাবলা। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের স্বাগত জানাতে মঙ্গলবার সকাল থেকে মন্ত্রণালয়ের সামনে এভাবে দাঁড়িয়ে থাকেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একে একে মন্ত্রীরা এলে স্বাগত জানান তারা। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও কোনো দপ্তরে সদ্য সাবেক মন্ত্রীরাও নতুনদের বরণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, আন্দোলনের নামে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না। গতবারও তারা এই সন্ত্রাস, অগ্নি সন্ত্রাসের রাজনীতি শুরু করেছিল, সেইটা তারা ব্যর্থ হয়েছে এবং জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারও যদি এই ধরনের কিছু করতে চায়, তারা আবারও জনবিচ্ছিন্ন হবে। সচিবালয়ের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশের অগ্রগতির জন্য গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। মানুষের মনন তৈরিতে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনবদ্য। আমি নিজের জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময়। লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে সব কাজেই সমাধানযোগ্য, সব কাজেই করা সম্ভব সবার সম্মিলিত প্রচেষ্টা। মন্ত্রীরা শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। তারা বলেন, বিগত সরকার যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে চান। আমি প্রথম চ্যালেঞ্জ মনে করি দুর্নীতি এবং অনিয়মকে যে কোনো মূল্যে রুখতে হবে, মন্ত্রণালয়ের গতি বাড়াতে হবে। পার্ট সেক্টরকে মডার্নাইজ করতে হবে, মডার্নাইজ করে এবং রেট প্রাইস কম্পিটিটিভ করতে হবে। আমাদের ফিরে যাওয়া অতীতে ঐতিহ্য যেগুলি আছে, এখন আধুনিক যুগ হয়ে গেছে এবং নতুন নতুন মেশিনারি এনে মডার্নাইজ করে এই সেক্টরটাকে আধুনিক করতে হবে। গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত বাংলাদেশ গড়া যাবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দেওয়ার সময় এখন এসেছে। আমরা
শহরের যে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আছে সেগুলি সবগুলোই গ্রামে পৌঁছায় দেওয়ার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা আছে, এগুলো ত্বরান্বিত করা হবে। এবারকার চেষ্টা থাকবে আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করা, আরও এগিয়ে নিয়ে যাওয়া। সরকারের বিভিন্ন রূপরেখা অর্জন, সেগুলোর জন্যে আমাদের যাতে আরও বিনিয়োগ বাড়ে, দেশে বিদেশি বিনিয়োগ বাড়ে, সেই জন্যে যা করার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো সহায়কের ভূমিকা পালন করবে। আমরা যদি যৌথভাবে কাজ করি নিশ্চয়ই আমাদের মর্যাদা, মন্ত্রণালয়ের মর্যাদা বৃদ্ধি পাবে এবং গতিশীলতা আসবে, কর্মকাণ্ডে স্বচ্ছতা আসবে। ধর্ম মন্ত্রণালয়টাকে ধর্মীয় অনুভূতি নিয়ে চালানোর চেষ্টা করুক। বিশেষ করে হজ সম্পর্কে কোনো লোক কোনোদিন কোনো কথা বলতে না পারে, আমি আমাদের সকল কর্মকর্তাদেরকে নিয়ে নেত্রীর ওই কথাটাকে কাজে লাগাবো। আমি কোনো হাজির চোখে পানি দেখতে চাই না। এই মন্ত্রণালয় কিন্তু আবার নামের সাথে সবসময় নাম তো শুধু থাকে না, সাথে আরো কিছু কি বলে বদনামও থাকে বা দুর্নামও থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব দ্যাট বদনাম থেকে যত তাড়াতাড়ি বাইর হওয়া যায়। নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারাও সচিবালয়ে আসেন। পুরনোকে বিদায় জানিয়ে শুরু হলো নতুন সরকারের পথ চলা। নতুন মন্ত্রিসভায় যারা স্থান করে নিয়েছেন তারা চান শুরু থেকেই নির্বাচনী ইস্তেহারগুলো বাস্তবায়নে মনোযোগী হতে। নতুন মন্ত্রীরা ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা এখন সকলের। সচিবালয় থেকে মোরসালিন বাবলা, চ্যানেল আই। পিএসসি পরীক্ষা থাকবে কিনা, কোচিং ব্যবসা আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চরম বাণিজ্যিকীকরণ কিভাবে দূর করা যায়, এমন অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে কাজ শুরু করেছে শিক্ষার 2 মন্ত্রণালয় নতুন দায়িত্ব নেয়া মন্ত্রীরা। তারা বলেছেন পরিবর্তন আনতে কাজে গাফিলতির কোনো সুযোগ নেই। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। শপথ নেয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবস মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর। দীর্ঘদিনের বিলাসী চেয়ার সরিয়ে সাদামাটা একটি চেয়ারে বসে দায়িত্ব বুঝে নেন দীপু মনি। প্রথম দিন একই কক্ষে অফিস করলেন উপমন্ত্রীও। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শুভেচ্ছা জানায়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক উন্নতি হয়েছে এবং যে অর্জনগুলো আছে সেগুলোকে সুসংহত করা, আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেখানে যেখানে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাবো। কোচিং, বাণিজ্য সহ অন্য আরও যেগুলো বললেন সেগুলোর ব্যাপারে অবশ্যই আমাদের একটা জনপ্রত্যাশা একটা আছে। মানে সমস্যার সমাধান কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই জানা সমাধান। অনেক ক্ষেত্রে অনেক কিছু মনে হতে পারে যেন সেটা সহজ, কিন্তু চ্যালেঞ্জে যে বিষয়টা বলা হচ্ছে চ্যালেঞ্জটা কিন্তু ডাইনামিক। শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ডাইনামিক, এটা কিন্তু স্ট্যাটিক কোনো বিষয় না এবং সবসময় পরিবর্তিত হবে। আমরা সেই পরিবর্তনের সাথে আপনাদেরকেও পাশে চাই। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কার্যক্রম শুরু করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। বিশাল মন্ত্রণালয় চালাতে সবার সহযোগিতা চান তিনি। এই প্রাথমিক শিক্ষা এটাকে যদি উন্নত না করা যায় জাতি উন্নত হবে না। সেটা আমারও কথা যে দুর্নীতি মুক্ত করতে হবে আপনাদের প্রথম। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক কিছু আছে, এই ফাঁকি ঝুঁকি বন্ধ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা বলেছেন কোনো সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে সংশ্লিষ্টরা তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের মানুষকে নিরাপদ এবং পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সরবরাহই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সহজ বাজারজাতকরণের মাধ্যমে কৃষিকে কৃষকের কাছে আরও লাভজনক করার জন্য কাজ করবেন বলেছেন নতুন দায়িত্ব নেয়া এই মন্ত্রী। বিস্তারিত চকর মালিথার রিপোর্টে। অন্য যে কোনো দিনের চেয়ে সচিবালয়ের চিত্রটা একটু ভিন্ন। নতুন মন্ত্রীদের বরণ করতে সচিবালয়ের অনেকের হাতেই ছিল ফুল। বেলা 12:30টার পর সচিবালয়ে আসেন নতুন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কর্মকর্তাদের শুভেচ্ছায় সিক্ত হওয়ার আগেই সচিবের কাছে কৃষিবিদ এই মন্ত্রী জানতে চান দেশে সারের কোনো সংকট আছে কিনা, শীতে বীজতলার কী অবস্থা। প্রাথমিক কিছু আলোচনার পর মন্ত্রীকে একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা।
এর মধ্যেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কৃষিক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার আগে কাজ করতে চান তিনি। আমরা মানুষকে পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্য, যে খাবারে ভেজাল, খাবারে কেমিক্যাল ব্যবহার করে, ফরমালিন ব্যবহার করে, এটি কিভাবে বন্ধ করা যায়। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, খাদ্য নিরাপদ আইন যেটা, এটা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আমরা এই আগামী 5 বছরে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব। কৃষিকে লাভজনক করার জন্য দেশের অর্থনীতিতে সার্বিকভাবে বিনিয়োগের কথা বলেন এর আগে এক দফা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা ডক্টর আব্দুর রাজ্জাক। সার্বিকভাবে সরকারের দায়িত্ব হবে যে কিভাবে আমরা এই কৃষিকে বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ করতে পারি এবং ভ্যালু এডিশন করতে পারি, করে এটাকে একটা লাভজনক পেশা হিসাবে রূপান্তর করতে হবে। এইটাই চ্যালেঞ্জ, এটাকে আপনারা ফোকাস করবেন। তো সেই ক্ষেত্রে লাগবে বিনিয়োগ। পরে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন নতুন কৃষিমন্ত্রী। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাজধানী উত্তরে এবং গাজীপুরের ভোগড়ায় বিক্ষোভকারীরা কারখানা শ্রমিকদের সঙ্গে আবারও পুলিশের সংঘর্ষ হয়েছে। এসব এলাকায় দফায় দফায় সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, ইটপাটকেল, কাঁদানে গ্যাস এবং যানবাহনে আগুনে কমপক্ষে 24 জন আহত হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর উত্তরা, আজমপুর, রাজলক্ষ্মী, আবদুল্লাপুর এবং বিমানবন্দর এলাকায় কারখানা শ্রমিকদের দফায় দফায় প্রধান সড়ক দখলের চেষ্টা আর পুলিশের বাধা। নতুন কাঠামো অনুযায়ী বেতন ভাতার দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। কারখানা শ্রমিকদের ইটপাটকেলের জবাবে চলে পুলিশের টিয়ার গ্যাস। ধাওয়া করে তাড়িয়ে দেওয়ার পর আবারও জড়ো হয় শ্রমিকরা। দক্ষিণ খান এলাকায় একটি কারখানায় হামলার চেষ্টা হয়। সে সময় একটি মোটর সাইকেলে আগুন দেয় তারা। শ্রমিকরা রাজলক্ষ্মী এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। টিয়ার গ্যাস ও পুলিশের ধাওয়ায় টিকতে না পেরে পিছু হটে শ্রমিকরা। ইনফ্যাক্ট আমরা তাদের সাথে কোনো ধরনের অ্যাকশনে যাইনি, জাস্ট কয়েক রাউন্ড টিয়ার সেল আমরা ব্যবহার করেছি তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, এর বাইরে কিছু না। যতদূর সম্ভব কম শক্তি প্রয়োগ করে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করি। বিক্ষোভ হয়েছে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্প এলাকায়। গাজীপুরের ভোগড়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। 30 ডিসেম্বরের নির্বাচন নিয়ে দ্রুত নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় সংলাপ করার কথা জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। বিকেলে ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় স্টিয়ারিং কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের এলাকায় জনসংযোগ এবং তাদের সঙ্গে মতবিনিময়ের কথা জানান ঐক্যফ্রন্ট নেতারা। এক সপ্তাহের মধ্যে সিলেটের বালাগঞ্জে নিহত ঐক্যফ্রন্ট নেতার বাড়িতে যাওয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেটা একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি এবং তাদের দাবি যে আপনার একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবিকে আরও জোরদার করবেন। চ্যানেলে 10 জানুয়ারি শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা ও সংস্কৃতি ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর পরিকল্পনা ও সঞ্চালনায় তরুণদের নিয়ে অনুষ্ঠান ইউসিবি আমাদের সন্তান। চ্যানেলে কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটি বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। আরও জানিয়েছেন লায়লা নওশিন। বিজ্ঞান, সাহিত্য, শিল্প, ক্রীড়া সহ সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিতে সারা বিশ্বেই এগিয়ে যাচ্ছে বাংলার সন্তানেরা। করছে, আমি চাই এই জিনিসটা আরো
বিশ্বজয়ী এ সন্তানদের নতুন করে সবার সামনে তুলে ধরতে চ্যানেল আইতে আসছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর পরিকল্পনায় ও সঞ্চালনায় বিশেষ অনুষ্ঠান ইউসিবি আমাদের সন্তানেরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পরবর্তী প্রজন্মকে সুন্দর দেশ উপহার দিতে বড় বড় স্বপ্নের গল্পগুলো তুলে ধরে অনুপ্রেরণা জাগাবে এই অনুষ্ঠান। আমাদের পরবর্তী প্রজন্ম সত্যি তৈরি হয়েছে এবং তারা আমাদের চেয়েও অনেক উজ্জ্বল, অনেক সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে এবং আমরা সেই উপহারটাকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং সবার উচিত এই পুরো টিমকে নানাভাবে সাহায্য করা, যাতে সত্যি সত্যি আমরা বুঝতে পারি যে আমাদের এই প্রজন্ম অনেক সমৃদ্ধ। চ্যানেল আইয়ের মাধ্যমে বাংলার তরুণদের মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন ও ভালো কাজে উদ্বুদ্ধ করার প্রত্যয় অনুষ্ঠানের সঞ্চালক ও বিশিষ্টজনদের। আমার মনে হয়েছে যে এটি একটি বিরাট বিপ্লব ঘটে যাচ্ছে বাংলাদেশের ভেতরে। সেই মানুষগুলোকে খুঁজে বের করা, সেই অবদানগুলো সামনে চলে আসলে তরুণরা আগ্রহ হবে। তরুণরা আগ্রহ হলে একটা ঐক্য তৈরি হবে। সেই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশ নিশ্চিত আমি মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ সেটাতে পৌঁছাতে। আধুনিক সৃষ্টিশীল মানুষের হাতেই তো আগামীর বাংলাদেশ থাকতে হবে। সেই লক্ষ্যে আমাদের এটা আন্দোলনই বলতে পারেন। সেই যে নতুন দিনের তরুণ, তারা স্বাধীন বাংলাদেশের তরুণ, তারা যে কোনো উন্নত বিশ্বের নাগরিকের সমান মর্যাদা নিয়ে বড় হচ্ছে। উন্নতর ক্ষেত্রে যে তরুণেরা ভালো করছে তাদেরকে এত স্মার্টলি যে প্রেজেন্ট করা যাচ্ছে, এটা একটা খুবই ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে, বাংলাদেশকে আর এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানটি 10 জানুয়ারি থেকে পাক্ষিকভাবে রাত 8:30টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে। প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি স্বর্ণজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। রাজধানী বেইলি রোডে অফিসার্স ক্লাবে দোয়া মাহফিলে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও মোনাজাতে অংশ নেন। 3রা জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। রাখাইনে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীকে আবারও অভিযান চালানোর নির্দেশ দিয়েছে মিয়ানমার সরকার। গত সপ্তাহে 4টি পুলিশ স্টেশনে বিদ্রোহীদের হামলার পর এমন নির্দেশ দেন অং সান সুচির প্রশাসন। সোমবার এ বিষয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে সামরিক বাহিনীকে বিদ্রোহীদের দমনে মিয়ানমার নেতা নির্দেশ দেন বলে জানান সরকারের মুখপাত্র জ্যাহলথে। রাজধানী নেপোদিতে সাংবাদিকদের তিনি জানান, সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সেনাপ্রধান মিন অং লাংকে, উপপ্রধান এবং সেনা গোয়েন্দা প্রধান সহ সামরিক নেতাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক আলোচনার জন্য বৈঠক করেন। চলমান সংঘর্ষের ঘটনায় প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সরকারের ওই মুখপাত্র। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। চীনের হারবিনে অষ্টমবারের মতো বরফের ভাস্কর্য নির্মাণ প্রতিযোগিতা হয়েছে। বার্ষিক এই বরফ উৎসবে 14টি দেশে 60 জন প্রতিযোগী অংশ নেন। হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে শক্ত বরফের উপর হাতুড়ি করাত চালিয়ে প্রতিযোগিতায় নামেন শিল্পীরা। সংহুয়া নদীর তীরে শক্ত বরফ কেটে শিল্পীরা বিভিন্ন নকশার ভাস্কর্য তৈরি করেন। উৎসবে চীন, রাশিয়া, স্পেন, ইতালি, কানাডা, ইউক্রেন এবং ভারতের শিল্পীরা 6 দিনের উৎসবে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় রাশিয়া এবং দ্বিতীয় হয় চীন। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ।
এক মাসের মধ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে 9 জানুয়ারি। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে টিকিট করার ব্যবস্থা রাখা হয়েছে। বিস্তারিত মিথিলা নাসরিনের রিপোর্টে। উদ্বোধনের অপেক্ষায় 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার বিকেল 3টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেলা উদ্বোধন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্যাভিলিয়ন মালিকরা। দেশীয় ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করা মেলার একটি উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। এই মাসটা জুড়ে মানুষের কিন্তু একটা বিনোদনেরও বেড়ানো, বিনোদন দেখা, এটা একটা বিশেষ আকর্ষণ থাকে। অসংখ্য মানুষ আসে দেখতে, ঘুরে বেড়াতে, একটা আনন্দের মতো ব্যাপার হয়। সেটা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, পাশাপাশি যেটা অর্থনৈতিক ব্যাপার। অনলাইনে টিকিট কেটে এবারের মেলায় প্রথমবারের মতো চালু হওয়া অনলাইন টিকিটিং ব্যবস্থা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। মিথিলা নাজরিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আনোয়ার সিমেন্ট কৃষি সংবাদ। একটি বাড়ি 3টি খামার পদ্ধতিতে সমন্বিত খামার গড়ে তুলেছেন বরগুনার বেতাগী উপজেলার এক চিকিৎসক। হাঁস, মুরগি, গবাদি পশু ও সবজি চাষের সমন্বয়ে একটি বাড়ি 3টি খামার করে সাফল্য পেয়েছেন তিনি। বরগুনার বেতাগী উপজেলার চাঁদখালী এলাকার বরগুনা বাখেরগঞ্জ মহাসড়কের পাশে প্রায় 5 একর জমিতে একটি বাড়ি 3টি খামার প্রকল্পের কাজ শুরু করেন ডাক্তার এআর খান। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বরগুনা মানুষদের পাশে দাঁড়াতে 2013 সালে এই কর্মসূচি শুরু করেন তিনি। তার খামারে রয়েছে ডিম দেয়া দেশি মুরগি, লেয়ার, টার্কি, তিতসহ বিভিন্ন প্রজাতির 30,000 মুরগি। এবার প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর ভরাট হয়ে দিনাজপুরের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে 21টি নদী। একসময় খরস্রোতা এই নদীগুলো এখন মৃতপ্রায়। পুনর্ভবা, আত্রাই, ধলেশ্বর, ইছামতি, ছোট যমুনা সহ দিনাজপুরের ধুধু, বালুচরের মতো নদী রয়েছে 21টি। খনন ও সংস্কার না হয় এসব নদী ভরাট হয়ে গেছে। প্রভাবশালীরা গড়ে তুলেছে বাড়িঘর, দোকান, পাট, হাট, বাজার, ক্লাব সমিতির অফিস। অনেকে সীমানা আইল দিয়ে আবাদি জমির মতো চাষাবাদ করছে। জানাচ্ছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সিলেটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ হয়েছে। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী। উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মহসিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আইনাল এবং এনামুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভাষা সৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল হান্নান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 87 বছর। বাদাসর শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে শহরের মধ্যশরী এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় সম্পদের তথ্যের অসঙ্গতির বিষয়ে 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে এ তথ্য জানিয়ে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের দুর্নীতি দমনে 2 মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়া অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়ে এ সময় দুদক চেয়ারম্যান বলেন, অভিযোগ থাকলে অনুসন্ধান হবে। ইতিমধ্যে 300-র বেশি আসনের প্রার্থীদের হলফনামা তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। যে সকল তথ্য ওয়েবসাইটে এসছে আমরা তথ্য সংগ্রহ করেছি। উই আর গোয়িং টু ফাইন্ড দেম আউট, উই আর গোয়িং টু হান্ট দেম যারা
কালো টাকার সন্ধান দিয়েছে তাদেরকে আমরা ছাড়ব না। দ্যাটস মাই আনসার। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি হচ্ছে আমাদের যারা দেশ চালাবেন তাদের ব্যাপার। এই জন্য এটা আমাদের আগামী প্রজন্মের জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এটা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপেই দেখব। হলফনামার বিষয়ে আমরা কি করব আপনারা ট্রান্সপারেন্টলি দেখতে পাবেন। আলাদা কোনো কমিটি করা ছিল? না, আপনারা জানবেন, আমরা এখন বলতে পারবো না। আমরা 15-16 তারিখের পরে বিষয়টা বলতে পারবো। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।